দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা শুনি। আজকে শিরোনাম রেখেছি রাজনীতির সুখ ও অসুখ। আজকে আমরা রাজনীতির পূর্বাপর নানা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সাম্প্রতিক প্রসঙ্গের অবতারণা করব। আর আজকে অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন হাসান মামুন, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রইল। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আপনাকে দিয়েই ওপেনিং করতে চাই। সেটি হচ্ছে যে নতুন সরকার এলো, আমরা দেখেছি যে 3 মাস হতে চলেছে। আমরা রাজনীতির এক বড় অসুখের মধ্যে পড়েছিলাম। 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি সুখ, নতুন একটি পরিবেশ, নতুন একটি অধ্যায় নির্মাণের প্রত্যাশায় আত্মাহুতির মাধ্যমে একটি পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম। এবং তারপরে 18 মাস একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো, নানা রকম দোলাচল ছিল, নানা রকম বিশ্বাস অবিশ্বাসের এক ধরনের খেলা ছিল। সেখান থেকে তারপর নির্বাচন হলো, আমরা দেখলাম নির্বাচিত সরকার ক্ষমতায় 3 মাস হতে চলেছে। যদি আপনাকে বলি যে বর্তমানে রাজনীতির যে সুখটাকে আপনি কিভাবে চিহ্নিত করছেন, আর রাজনীতি যদি অসুখ থেকে থাকে সেটা কি ধরনের অসুখের মধ্যে আমরা আছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, আপনি যে অসুখের কথা বললেন, অসুখটা অনেক দীর্ঘ অসুখ। হ্যাঁ, অনেকে যেমন ডায়াবেটিস হলে অনেকদিন থাকে বা ক্যান্সার নিয়ে অনেকদিন থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কলাপস করে। আপনি যদি অসুখের গোড়ায় যাই, আপনার 73 সালের তোফায়েল ক্যাডারের কথা মনে আছে? ভদ্রলোক বোধহয় এখনও বেঁচে আছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু ওইখান থেকে বাংলাদেশের অসুখটা শুরু হয়েছে। পিওরলি ব্রিলিয়ান্ট ছাত্রদেরকে বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় তার সমস্ত ক্যাডারদেরকে সেই আপনার ব্যুরোক্রেসিতে ঢুকাই দিল, নামে হয়ে গেল তোফায়েল ক্যাডার। এবং এই যে ওখানে ঢুকেছে, ওই যে উইক শুরু হয়েছে এবং দলবাজি শুরু হয়েছে, সেখান থেকে তেমন একটা রিভার্স হয়নি। আজকে অসুখ এত বেশি যে দুর্বৃত্তায়িত রাজনীতি পুরো সমাজকে দুর্বৃত্তায়িত করে ফেলছে। নৈতিকতা বলতে কোনো কিছু নাই। আপনার যারা নৈতিক পিপল, যারা মোটামুটি ইথিক্যাল ভ্যালুজ রাখতে চায়, তারা মুখ বুজে থাকে অথবা লুকায়ে থাকে। তাহলে এই যে সমাজ গঠনের দায় দায়িত্ব কার? মূলত তো পলিটিশিয়ানদের। বিকজ পলিটিক্যাল প্রসেস একটা সমাজের তৃণমূল পর্যন্ত মোবিলাইজ করে। এখন যদি দেখে যে তার নেতা চাঁদাবাজি করে, তাহলে একটা ছেলে আজকে যে ক্লাস 8, 9, 10-এ পড়ে, সে মনে করে যে এইটাই ওয়ে অফ লাইফ। আজকে আপনি দেখছেন খবরে যে শুধু কারওয়ান বাজারে মুরগি বিক্রেতাদের কাছে চাঁদাবাজি হয় দিনে 60 লক্ষ টাকা। এটা কি রাষ্ট্র ব্যবস্থা হতে পারে? সো দিস ইজ এ ডিসফাংশনাল স্টেট। স্কুল ফিডিংয়ে 15 কোটি টাকা প্রতিদিন দুর্নীতি হচ্ছে এমন একটি খবর প্রকাশিত হয়েছে, যেটা প্রধানমন্ত্রী কিন্তু নজরে এসেছে, আজকে দেখেছি। আচ্ছা, যারে বসান সে এখন বলে যে যদি লোম বাঁচতে চায় তাহলে কম্বল থাকে না। কম্বল না থাকলে না থাকবে। আপনার পৃথিবীর ইতিহাসে মাফিয়া রাষ্ট্র কে ছিল? ইটালি। ইটালি সুশাসন ন্যায় বিচার আসছে না? আচ্ছা, সৌদি আরবকে তো একটা বর্বর রাষ্ট্র বলে, সেখানে তো রাতে যদি দরজা খুলেও ঘুমায়, সেখানে তো চুরি ডাকাতি হয় না। সো তাহলে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো লিডারশিপ। গত 15 বছরে আপনি যেটা বলছেন, এমন একটি মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছিল যে লুটেরা তন্ত্রের একটা চরম অবস্থা ছিল। কে কার চেয়ে বেশি লুট করতে চায়, এবং লুটের পরিস্থিতি এমন দাঁড়ালো যে একজন পিওরের 400 কোটি টাকা হয়ে গেল, এবং একজন পতিত প্রাইম মিনিস্টার বলে ফেললো হামবরা ভাব নিয়ে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এইটা রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। এটা একটা ডাকাততন্ত্র, এটা একটা মাফিয়াতন্ত্রের সর্বনিকৃষ্ট। তাহলে উদাহরণটা কি? শেখ হাসিনা যদি আপনি অটোক্রেসির দিক থেকে বলেন নেগেটিভলি, একটা শক্তিশালী অটোক্রেসি ছিল। তার সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, প্রশাসন ছিল, পুলিশ ছিল, মানে কথায় উঠতো আর বসতো। আর ছিল কে? ভারত, চায়না এবং রাশিয়া। চায়নার পলিসি এমন হয়ে গেল, তারা বললো যে ভালোবাসার নৌকা পাহাড় বেয়ে চলে, মানে কোথায় গেছে, তাদের বিজনেস। সেই মাফিয়াতন্ত্র কিন্তু পালাতে হয়েছে। তাহলে সুখের জায়গাটা কোনটা? ওখান থেকে প্রতিদিন শিক্ষা নিতে হবে। এবং এই যে মানিক নামে একজন জাস্টিস, যে কলাপাতায় শোয়াপাতায় ছিল, কিভাবে হেলিকপ্টার থেকে পালায়ে গেল, এই ছবিগুলো এখন যারা বিভিন্ন পদে আছে, প্রতিদিন ওই ছবি 1-2 বার করে তাদের দেখা উচিত।
এমন রাজনীতি করেন না যাতে এইভাবে পালাতে হয়। সেইটা হলো সুখের কাণ্ড। কিছু ভালো কাজ হয়েছে ডেফিনেটলি, এমপিরা প্লট নেবে না, গাড়ি নেবে না, আই হোপ এইটা শেষ পর্যন্ত থাকবে। আবার ভিতর থেকে এমন চাপ সৃষ্টি না হয় যে আবার ওটা ঘুরে গেল। কিন্তু বক্তব্য তো এসছে যে এমপিদের আমাদের গাড়ি নাই, লজ্জা লাগে যেতে, সে বক্তব্য কিন্তু আপনার যদি লজ্জা লাগে আপনি রিজাইন করেন। রিক্সায় যদি আসেন সংসদে, টেক প্রাইড যে আমি রিক্সায় আই ক্যান কাম টু দ্য পার্লামেন্ট। আপনার গাড়িতে আসতে হবে কেন? আর গাড়ি যদি লাগে, আমি একটা টকশোতে বলছিলাম তাদেরকে হাফ ট্রাকের উপরে একটা ঘর বানাই দেন আর লিখে লাগেন সামনে সংসদ সদস্য, যদি সব আপনি করতে চান। সো আপনার মোবিলিটি দরকার, ইউ ডোন্ট নিড এ কার। আপনার যে এই তথাকথিত পাজেরো এইটা হইতে হবে, এইগুলো হইলো চোরদের সিনড্রোম, ডাকাতদের সিনড্রোম। সেই জন্য বলছি যে এই রাজনীতি করেন না যে আবার এরকম পালাতে হয়, সেইটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তবে এই যে কার্ড, এটা বিএনপির যে পলিসি, যে কার্ড, এই কার্ডের রাজনীতি কিন্তু আওয়ামী লীগও করে গেছে। মুক্তিযোদ্ধা কার্ড, বৃদ্ধ কার্ড, কার্ড, এই কার্ড আপনার সুফল দিবে না যদি আপনি সুশাসন ন্যায় বিচার নিশ্চিত না করতে পারেন। আপনার চ্যালেঞ্জ হলো আপনি সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন কিনা, এবং সেইটার ইন্ডিকেটর হলো একটা গ্রামের মানুষ ভূমি অফিসে যাবে অথবা যে কোনো অফিসে যাবে, সে নির্বিঘ্নে তার নাগরিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার সে সম্পন্ন করতে পারে। কোনো দালাল, কোনো কেউ ভয় দেবে না, কেউ ডর দেবে না, এবং একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ সম্পন্ন করে আসবে। সেইটা এনশিওর করতে পারে কিনা, এবং ইট ইজ পসিবল বাই দ্য লিডারশিপ। আমি মনে করি তারেক সাহেব 17 বছর লন্ডনে থেকে আসছে। সুশাসন ন্যায় বিচার কি আপনার ঘর থেকে শুরু করেন, বিএনপির ভিতর থেকে শুরু করেন। এইখানে যদি কোনো মন্ত্রী, কোনো পদধারী কারোর যদি অভিযোগ আসে, তাকে আগে আপনি করেন, তাহলে রাষ্ট্র অটোমেটিক অনেকখানি ঠিক হয়ে যাবে। সেইখান থেকে শুরু করেন। লাইক প্রেসিডেন্ট জিয়া, তার এডিসি একটা ভিসিপি এনেছিল সিঙ্গাপুর থেকে বিনা পারমিশনে, হি ডিসমিস দিস এক্সাম্পল। দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান ব্রিং রুল অফ ল অ্যান্ড জাস্টিস, এবং তাহলে আমাদের সুখের রাজনীতিটা হয়তো আসতে পারে। জি, ধন্যবাদ সারোয়ার হোসেন। আবার আসবো, আমরা সুখ অসুখ নিয়ে কথা বলছিলাম রাজনীতির। হাসান মামুন, আপনি কিভাবে এটা চিহ্নিত করছেন যে কতগুলো প্রসঙ্গ নিয়ে এসছে, যেটি হচ্ছে যে আমাদের প্রশাসনে বা রাজনীতির নীতি নৈতিকতার যে সংকট, দলীয়করণ, দুর্নীতি, এই সংকটগুলো অনেক আগে থেকেই ছিল, কিন্তু 24শে আগস্ট বা 24-এর 5ই আগস্টের পরে আমরা যে একটা নয়া বন্দোবস্তের কথা বলেছিলাম, বা একটা জাগরণ সৃষ্টি হয়েছিল, তার কোনো প্রতিফলন রাজনীতিতে, বর্তমান রাজনীতিতে আপনি দেখছেন কিনা, সেটি ক্ষমতাসীনদের রাজনীতি অথবা ক্ষমতার বাইরে যারা আছেন তাদের রাজনীতিতে? ধন্যবাদ। সরকারের 3 মাস গেল, অপোজিশনেরও কিন্তু 3 মাস গেল। দুই পক্ষেরই মূল্যায়ন যদি করতে হয়, দুই পক্ষেরই করা উচিত, দুই পক্ষেরই পারফরমেন্স কেমন। তবে 3 মাসে তো আর পারফরমেন্সের বিচার সেভাবে হয় না। একটা তো বলা হয় যে 3 থেকে 6 মাস পর্যন্ত হানিমুন পিরিয়ড, মানে ক্ষমা সুন্দরভাবে সবাই দেখে। তবে আপনি যেটা বললেন যে গণ অভ্যুত্থান, হট সিটে বসে হানিমুন পিরিয়ড, সেটাই হানিমুন কি উপলব্ধি করা যায় কিনা, সেটাই বলছিলাম যে আসলে গণ অভ্যুত্থান যেহেতু হয়েছে দেশে, এবং গণ অভ্যুত্থানের পরে যেহেতু আকাঙ্ক্ষা মানুষের বিপুল, এবং সেই আকাঙ্ক্ষার পরিপূরণে কিন্তু কাজকর্ম তেমন হয়নি। আমরা সংস্কারের উদ্যোগ দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে মতভেদটাই বেশি পরিলক্ষিত হচ্ছে। এমনকি মানে অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পরে এটা আরও বেড়েছে, এবং সরকার অনেক ক্ষেত্রে কিন্তু বিপরীতমুখী অবস্থান নিয়েছে বলে অভিযোগ আছে। এখন এই অভিযোগের জবাব আছে তাদের দিক থেকে, যে তারা জুলাই সনদ মানবেন নাকি 31 দফা মানবেন, কিংবা এখনকার বাস্তবতায় কতখানি করা সম্ভব এটা। না, তারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে প্রতিপালন করবে, তারা সেটা বলেছে। সেটা কিন্তু বিএনসিপি জামাত যেভাবে চাইছে তারা সেইভাবে চাইছে না। অক্ষরে অক্ষরে প্রতিপালন করা তো কঠিন, মানে 31 দফা অক্ষরে প্রতিপালন করা কঠিন। জুলাই সনদের কথা মানে বিএনপি বলছে, এটা রেটরিকের মতো আমার মনে হয়। কারণ জুলাই সনদে তো যা ছিল তার সব কিছু কিন্তু মানে গণভোটে আসেনি, বা গণভোটে যা এসছে তার অনেক বিষয়ে বিএনপি একমত না। তো এগুলো নিয়ে আমি যেটা বলছিলাম যে মতভেদটা বেড়েছে, এবং সংস্কারের ব্যাপারে কিন্তু এখন আর প্রত্যাশা তেমন নাই, প্রত্যাশা ফিকে হয়ে এসছে। এখন যেটা প্রত্যাশা মানুষের মধ্যে, সেটা হচ্ছে সুশাসনের প্রত্যাশা, যেটা ভাই কিছুটা বললেন, যে সুশাসন পরিস্থিতির উন্নতি হবে কিনা। এখন
3 মাসের মধ্যে আমরা কিন্তু আইন শৃঙ্খলায় মানে তেমন জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। মব ভায়োলেন্স বিদায় নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা বিদায় নেয়নি। আমরা দেখলাম যে মব ঢাকা শহরে এসে গেছে। ঢাকা শহরে শাহ আলী মাজার, সম্ভবত সবচেয়ে বড় মাজার, এটা কিন্তু আক্রান্ত হয়েছে দিনে দুপুরে। তো এর আগে কি হয়েছিল ঢাকার বাইরে আমরা তো জানি। অন্তর্বর্তী আমলে কি হয়েছিল সেগুলোতে না যাই, তখন তো একটা অরাজক পরিস্থিতি ছিল। আচ্ছা, তো আমরা এর আগেও তো মানে রেজিম চেঞ্জ দেখেছিলাম 111-এর পরে। 111-এর পরে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছিল, মানুষ অন্তত ওই জায়গাটা স্বস্তি বোধ করত। কিন্তু এবার যেটা দেখা গেল, একটা হলো যে ইকোনমিক ম্যানেজমেন্টটা মোটামুটি হলো অন্তর্বর্তী আমলে। যেমন আমরা দেখব যে এটা প্রতিফলিত হয়েছে রিজার্ভ পরিস্থিতির উন্নতিতে, রমজান পরিস্থিতি মোটামুটি সামাল দেওয়ায়, তারপরে ব্যাংক সংস্কারে কিছু অগ্রগতি হয়েছে। এই অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু আবার গতিহীন হয়েছে একই সঙ্গে। কর্মসংস্থান কমেছে, বিনিয়োগ হয়নি, দেশি বিদেশি উভয় রকম বিনিয়োগ, বিশেষ করে দেশি বিনিয়োগ হয়নি। আর সংস্কারের চেষ্টায় নির্বাচন বিলম্বিত হয়েছে এবং তাতে অরাজকতা বেড়েছে। নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া ভালো ছিল, এটা তখনও অনেকে বলছিলেন, এখন আরও অনেকে বেশি করে বলছেন যে নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া মঙ্গলজনক ছিল জাতির জন্য। তাহলে হয়তো স্থিতিশীলতার ধারাটা শক্তিশালী হতো। আর মানে মব ভায়োলেন্স সহ সমাজে যে বিভক্তি এবং যে নৈরাজ্য তৈরি হয়েছে, যেটা এখনও চলছে, যেটা নিয়ন্ত্রণ করা আসলে কঠিন। এবং যাকে দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন, পুলিশকে এখনও কিন্তু সক্রিয় করা যাচ্ছে না, টুল হিসেবে পুলিশকে অ্যাপ্লাই করা যাচ্ছে না। পুলিশের মনোবল এখনও সম্ভবত ফিরে আসেনি। এটা হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা। আর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে পুলিশের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে, তারা এখন সুশৃঙ্খলভাবে কাজ করছে, দাবি করেছেন। সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে প্রতিফলিত হতে হবে, মানুষের কাছে এটা মানে মানুষ ফিল করতে হবে যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। আপনি দেখেছেন এক মানে অভিনেত্রীর কান ছিঁড়ে দুল নিয়ে গেছে। ছিনতাই পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এটা হবে। কারণটা হচ্ছে যে মানুষের কর্মহীনতা বাড়ছে, কমছে না। মাঝে একটা এই যে অপরিকল্পিতভাবে হকার উচ্ছেদ অভিযান চললো, এটা জানি না এটা কোনো পরিকল্পিত কোত্থেকে পরিচালিত, আবার হকাররা রাস্তায় বসে গেছে এবং সরকার আবার ঠিক করছে যে হকারদের স্মার্ট কার্ড দেবে, মানে যাতে তারা নির্দিষ্ট জায়গায় বসতে পারে ইত্যাদি। এক ধরনের অস্থিরতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে। আবার বিধিবদ্ধ ফি এর মধ্যে তাদেরকে আনবে, সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে কতজনকে আপনি পুনর্বাসিত করবেন, এইসব প্রশ্ন আছে। আর সরকার ব্যয় বাড়াচ্ছে, এটা হচ্ছে লক্ষণীয়। সরকার যেসব কর্মসূচি নিচ্ছে এগুলো ব্যয়ের কর্মসূচি। আমরা ওগুলো নিয়ে একটু আলাদা করে কথা বলবো, যে এখানে পদ্মা ব্যারেজের কথা এসছে, আমরা এডিবির বোধহয় নতুন একটা ঘোষণা এসছে, সেটা নিয়ে একটু সুযোগ পেলে আসবো। আপনাকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু একটু আসতে চাই বেশিম সারোয়ার, অল্প কথা, এটা নিয়ে অনেক কথা হয়েছে যে গণভোট এবং সংস্কারের আপনি ভবিষ্যৎ কি দেখছেন। যদি এক কথায় বলি যে এটি নিয়ে তো অনেক জল গড়িয়ে গেল, যমুনার জল গড়িয়ে, কিন্তু আসলে যিনি বলছেন যে গণভোট সংস্কার নিয়ে এখন আর কেউ কথাও বলছে না, তার মানে এটি কি এক ধরনের সমাধিস্থ হয়ে গেল কিনা রাজনীতি থেকে? আপনার যেমনটা মামুন ভাই বললেন না, ফিকে হয়ে গেছে। সো এই যে ফিকে হয়ে গেছে, এইটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে বিএনপির জন্য। আমি আরও কয়েকটা জায়গায় বলেছি যে বিএনপি একটা ঐতিহাসিক ভুলের ভিতরে ঢুকে গেল কিনা, এটা তারা ডিবেট করুক। কি ঐতিহাসিক ভুল? ঐতিহাসিক ভুলটা হলো যে জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কেউ সফল হতে পারে নাই। ক্ষোভ একটু একটু করে জমে শেখ হাসিনার মতো হয়। সো জন আকাঙ্ক্ষাটা কী ছিল? জুলাই রেভলিউশনটা কী হয়েছিল? পরিবর্তিত রাজনীতি, এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, যেখানে মাফিয়াতন্ত্রের সৃষ্টি হবে না, রাজনীতির নামে লুট করবে না, রাজনীতি লুটপটের একটা টুলস হবে না। সো আমরা তো ভালো কিছু দেখলাম, কিন্তু একই ধরে যে আওয়ামী লীগ প্যাটার্নের একটা রাজনীতি, যারা নির্বাচনে পরাজিত হলো তাদেরকে প্রোভাইড করা। আমি এই দলের মেম্বার হয়ে বলি, আমি কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করিনি। আমি তো 18 সালে নমিনেশন পেয়েছি পিরোজপুরে। এবার এখানে স্বতন্ত্র প্রার্থী ছিলাম, তারেক সাহেবের সম্মানে আমি এখান থেকে প্রার্থীতা সরিয়ে নিয়েছি। আমি মনে করি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, প্রেসিডেন্ট জিয়ার আশেপাশে যারা থাকতো স্টাফ, আমি অনেকের মুখে শুনেছি প্রতিদিন ডেকে মনে করেন যে
আপনি আমার পাশে সার্ভে ডাকলাম যে আমাকে 5 মিনিট তুমি ক্রিটিসাইজ করো, আমার তৈল দেওয়ার দরকার নাই, অ্যাপিস করার দরকার নাই। ওইটা যে আপনি Self-criticism, whether you আত্মসমালোচনা। have the true perception, সোশ্যাল পারসেপশন আপনি পারসিভ করতে পারেন কিনা এবং ট্রু ক্রিটিসিজম আপনি গ্রহণ করতে পারেন কিনা। তৈল লোক বাংলাদেশ একটা জাতি তৈলে ওস্তাদ। আপনার ওই ওই ইউনুস সাহেব একটা কথা বলে রেখেছে না দুইটা জায়গায়, মানে আপনার যে ব্রিটিশ যে পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা বলে গেছে যে বাঙালি ইন্ডিভিজুয়ালি কাওয়ার্ড আর সমষ্টিগতভাবে হিংস্র। ওই দেখেন একটা মেয়েকে মেরে বলো, বাচ্চা ধরা নিয়ে একজন নিজের বাচ্চা আনতে গেছে, দেখেন কত হিংস্র হতে পারে। তো সুযোগ পাইলে যে বাটপাড়িতে চ্যাম্পিয়ন, এটা কেন হয়েছে? এটা দুর্বৃত্তে তো রাজনীতি থেকে এই জায়গাটা আসছে। কারণ সমাজে যে নৈতিকতা, যেখানে মেজরিটি মুসলিম যারা নৈতিকতা প্র্যাকটিস করবে, যে মানুষগুলা শুক্রবারে রাস্তা বন্ধ করে নামাজ পড়ে, এরাও অন্যায়ের প্রতিবাদ করে না বা সুযোগ পাইলে তারা অনৈতিকতার সাথে জড়িয়ে যায়। যার জন্য মূল জায়গাটা হলো যে আপনি যদি আকাঙ্ক্ষা ধারণ না করতে পারেন তাহলে ইনএভিটেবলি ইউ উইল ফেল, যেটা তারেক সাহেব নিজেই বলছে। উনি যশোরে বক্তব্য বলছে আমরা যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারি, স্বৈরতান্ত্রিক সৃষ্টি হয়, তাহলে পতন। মানে কেন আপনি মনে করছেন যে জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না? যারা পরাজিত হলো বিভিন্ন নির্বাচন, তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় নির্বাচনবিহীনভাবে সিটি কি জেলা প্রশাসকে বসালেন। আর এরা যে ক্ষমতার অপব্যবহার করে, গাড়ি প্রত্যেকটা জায়গায় গাড়ি ব্যবহার, ছোট্ট একটা উদাহরণ দিয়ে যে গাড়ি ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে। আপনার এলাকার বাইরে আপনি গাড়ি নিতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। কেউ শোনে সেটা? গাড়িটা মনে হয় তার বাবার সম্পত্তি, ওইটারে ব্যবহার করে নিজে ছেলে মেয়ে, মানে ওর 12টা বাজাই ছেড়ে দেবে। হ্যাঁ, একটা অ্যাম্বাসিতে, আমি নাম বলবো না, এই সরকারি এক সময় ছিল, অ্যাম্বাসেডার ছিল, আমি একটা আর্টিকেল সেই নিজে পড়ছিলাম যে পুরা অ্যাম্বাসির 1 বছরের বাজেট 2 মাসে শেষ করে ফেলাইছে, এত বেশি ভোগবাদিতা। তো সেইগুলা তারেক সাহেব কোট পড়ে না, ইলেকট্রিসিটি বাদি কম জ্বালায়। এই জিনিসটা যদি তৃণমূল পর্যন্ত প্রসারিত না হয় তার নেতা কর্মীদের ভিতরে, যাতে আওয়ামী লীগ টাইপ পলিটিক্স না করে, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ বিএনপির সামনে, যে এইটা ইন্ডিয়ান এপিজমেন্ট পলিসি ফলো করে কিনা। বিএনপির রাজনীতি হলো জনস্বার্থে এবং দেশের স্বার্থে এন্টি ইন্ডিয়ান অবস্থান নেওয়া, যেখানে প্রয়োজন সেইখানে। কিন্তু এখানে বলা হয়ে থাকে যে অনেকের নামের সাথে যুক্ত হয়ে গেছে, শিলং যুক্ত হয়ে গেছে। সেইটা আপনার কাছ থেকে আপনি দেখাবেন যে আপনি আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ হোল্ড করেন। জি, ধন্যবাদ। খুব গুরুতর একটা প্রসঙ্গ অবতারণা করেছেন নিশ্চয়ই। হাসান মামুন ভাই, এই বিষয়ে আপনি মন্তব্য করবেন, যেটি হচ্ছে জন আকাঙ্ক্ষার বিপরীতে তো এখনো এই সরকার কি মানে জন আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, আমরা কি এই কথাটা বলতে পারি? বা গণভোট বা সংস্কার না করলেই যে গণ আকাঙ্ক্ষা ধারণ করা যাচ্ছে না, ব্যাপারটা কেমন বলা যায়? মানে বিএনপি তো বলছে যে আমরা আমাদের 31 দফা এবং জুলাই সনদে যা যা আছে আমরা সেটা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গণভোটটা নিয়ে কিন্তু বিতর্ক ছিল। বিএনপি গণভোটের বিরুদ্ধে ছিল। বিএনপি চাইছিল যে শুধু জাতীয় নির্বাচন হোক, গণভোটটা পরে হোক, মানে পার্লামেন্টে যা হওয়ার হোক তার ভিত্তিতে গণভোট হোক, এটা চাচ্ছিল। কিন্তু সরকার, এনসিপি, জামায়াত এদের প্রেসারে এবং গণ অভ্যুত্থানের পরে এদের মানে প্রেসারটা বেশি ছিল। শুধু রাজনীতি না, সমাজের ক্ষমতা এবং প্রভাব, হ্যাঁ, প্রভাব বেশি ছিল। ওই সরকারকে জামায়াত প্রভাবিত সরকারও বলা হতো। কতটা সত্য জানি না, কিন্তু অন্য পক্ষ থেকে বলা হতো, অন্য পক্ষ ফিল করতো যে এটা জামাত প্রভাবিত। এবং আমরা দেখেছি যে সংস্কার আলোচনা দীর্ঘায়িত হয়েছে অনেক, এই কারণে নির্বাচন বিলম্বিত হয়েছে। যদিও নির্বাচনের দাবি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে উঠেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া ভালো, জানুয়ারিতে নতুন সরকার আসুক। সেনাপ্রধান নিজেই বলেছিলেন, তাই না? 18 মাস সংস্কার এবং নির্বাচনের জন্য আমরা পাশে আছি, উনি কিন্তু অনেক আগে বলে দিয়েছিলেন। তো যাই হোক, সেটা কাছাকাছি সময় হয়েছে, তাও কিন্তু সমঝোতার ভিত্তিতে লন্ডন বৈঠক আমরা জানি। সেখানে কি আলোচনা হয়েছে এগুলো হয়তো ভবিষ্যতে জানা যাবে, আমরা কিন্তু এখনো জানি না। বলা হয় যে একটা সমঝোতা হয়েছে। জনআকাঙ্ক্ষার জায়গাটি সরাসরি বলেন। আরেকটা বলছে এখন ভারতকে অ্যাপিসমেন্ট করবার যে এক ধরনের প্রবণতা, বা এটির দিকেই আসলে টেস্টেড হবে যে সরকার কতটা মানে কি বলা যায় যে জনআকাঙ্ক্ষার পরিপূরক কাজ করছে। ভারতের ব্যাপারে একটা এক ধরনের জাতীয় ঐকমত্য কিন্তু হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। একটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে কতগুলো মানে কি বলা যায় ফুটপ্রিন্ট বা বেঞ্চমার্ক হয়েছে, যেগুলো বোধহয় লঙ্ঘন করা যাবে না। যেমন ভারতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি,
ভারতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভারতকে কোনো আলাদা খাতির করার বিষয় না, এটা অন্যান্য দেশের মতো একটা দেশ, প্রতিবেশী দেশ, বা মুক্তিযুদ্ধে ভারতের কন্ট্রিবিউশন ছিল বলে যে ভারতকে বিশেষ সুবিধা দেওয়া এই জায়গাটায় আর আমি একটু থাকা প্রশ্ন যাবে রাখি, এই সরকার ক্ষমতা আসার পর কিছুদিন আগেও আমরা সীমান্তে, ব্রাহ্মণবাড়ির সীমান্তে কিন্তু 2 জন মারা গেছে। হত্যাকাণ্ড দেখি, তার কয়েকদিন আগে আরো 2 জন মারা গেছে। তো এই যে সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে, সেখানে এই সরকার কোনো কার্যকর মানে প্রতিবাদ বা ব্যবস্থা ভারতের সাথে এটা নিতে পারছে কিনা, মানে সেটিকে আপনি কি বলছেন? মানে এই ভারত কি সেক্ষেত্রে খুব বেশি অ্যাকাউন্টে নিচ্ছে কিনা বাংলাদেশের উদ্বেগ বা পরিস্থিতিটাকে? না, ভারত বাংলাদেশের সঙ্গে এক ধরনের ওয়ার্কিং রিলেশন চাচ্ছে বলে মনে হয়। এটা কিন্তু তারা বলছিল আগে থেকে যে আমরা একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি, এবং বেগম জিয়া মারা যাওয়ার পরে তারা যে জেস্চার দেখিয়েছে, তাদের ফরেন মিনিস্টারকে পাঠিয়েছে, তাই না? তারপরে সরকার গঠনের সময় তাদের স্পিকার এসছেন, এবং আমাদের ফরেন মিনিস্টার তো সফরও করেছেন ভারতে, এবং সেখান থেকে আরেকটা সম্মেলনে গিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু কিছু ইতিবাচক খবরও এসছে, যেমন বর্ধিত জ্বালানি সহায়তা। ভারত থেকে আমরা কিন্তু একটু বেশি করে ডিজেল ইম্পোর্ট করছি, পাইপলাইনে তেলও এলো, হ্যাঁ। তো আমরা এক ধরনের জ্বালানি সংকটে, এবং আমরা এমন প্রস্তাবও দিচ্ছি যে আমরা রাশিয়া থেকে তেল মানে ক্রুড ইম্পোর্ট করব, ভারত আমাদের হয়ে ইম্পোর্ট করবে, এবং সেখানে রিফাইনারিতে এটা রিফাইন্ড হবে, আমাদের এখানে এটা পাঠানো হবে। তো এই রকম বোঝাপড়াও হচ্ছে। তো এগুলো তো অর্থনৈতিক বোঝাপড়া, এগুলো চলবে। এটা কিন্তু জিয়া রহমান সাহেবের সময় ছিল, মানে ইভেন সীমান্ত অর্থনীতিও এক ধরনের কিন্তু সচল ছিল না, সেটা ঠিক থাকলো, কিন্তু যে সংকটগুলো কিন্তু রাজনৈতিক, আমাদের যে পানির ন্যায্য প্রশ্ন আছে আমাদের সামনে, তো সীমান্তের যে হত্যাকাণ্ড বন্ধ করা, সামনে গঙ্গা চুক্তি নবায়নের প্রসঙ্গ আছে। এখন নবায়ন হবে কিনা এটা একটা প্রশ্ন, এই ব্যাপারে আমাদের দক্ষতার পরিচয় দিতে হবে নেগোসিয়েশনে। অনেকে বলছে যে গঙ্গা চুক্তি নবায়ন হবে না, ধরে নিয়েই পদ্মা ব্যারাজ নির্মাণে সরকার এগিয়ে এসছে, যাতে শুষ্ক মৌসুমে এখান থেকে পানি সরবরাহ করা যায়, নদীগুলোকে মানে পুনরুদ্ধার করা যায়, বা আমাদের কৃষি ব্যবস্থাকে মোটামুটি সক্রিয় রাখা যায়। তো এখন দেখতে হবে সেটা একটা মানে সরকারের মানে দক্ষতার ব্যাপার, যে সরকার কিভাবে এটা ম্যানেজ করে, এটা দেখতে হবে। আর হলো সীমান্ত ব্যবস্থাপনায় যেটা আপনি বললেন, যে এটা তো একটা অন্যতম সহিংস সীমান্ত, এই যে দীর্ঘ 4,500 কিলোমিটারের বেশি সীমান্ত, পশ্চিমবঙ্গের সঙ্গে বেশি। পশ্চিমবঙ্গে আবার একটা রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে এখন। এটাকে অনেকে আবার ইতিবাচকও বলছে, কারণ কেন্দ্রে যে সরকার, রাজ্যেও সে একই সরকার, ফলে মানে কেন্দ্রের বলার সুযোগ নাই যে রাজ্যের আপত্তিতে আমি অগ্রগতি আনতে পারছি না, এটাও ইতিবাচকভাবে দেখা যায়। আর ক্ষমতায় চলে এলে কিন্তু অসহিষ্ণুতা বা উগ্রতা একটু কমে আসে, এটা আমরা লক্ষ্য করি। এবং আমরা যতই বলি যে বিজেপি অনেক কিছু করে ফেলবে, হয়তো এত কিছু করবে না, কারণ বাংলাদেশের ব্যাপারে তাদের কিন্তু উদ্বেগও আছে। বাংলাদেশের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এমন একটা অবস্থা যে ভারতকে বাংলাদেশকে একটা গুড জেস্চারের মধ্যে রাখতেও হবে। কারণটা হলো যে মানে আমাদেরও চিকেন স্নেক আছে, ইরানের যেমন হরমুজ প্রণালী আছে, আমাদেরও চিকেন স্নেক আছে, এবং মানে ভারতের কিন্তু দুর্বলতা আছে বাংলাদেশের কাছে, তাই না? ইউনূস সাহেব যেটা বলতেন যে আমাদের সমুদ্র আছে, ভারতের একটা বিরাট অংশকে আমাদের ভেতর দিয়ে দুনিয়ার সঙ্গে কানেক্টেড হতে হবে, এই বিষয়গুলো তো আছে। তো ফলে আমাদেরকে একেবারে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই, আমরা একটা স্বাধীন দেশ, এবং এখানে কিন্তু ভারতের ব্যাপারে একটা একতাবদ্ধ জনগোষ্ঠী তৈরি হয়েছে, এটা কিন্তু ভারতকে বিবেচনায় নিতে হবে। এবং আমার মনে হয় যে ভারত এই বিবেচনায় নিচ্ছে, এবং জনগণ পর্যায়ে যে সম্পর্ক উন্নয়নের কথা ভারত বলছে, এটা কিন্তু তাদের একটা নতুন উপলব্ধি। ধন্যবাদ। আমি এই ভারত প্রসঙ্গে স্যার ভাই আপনার সর্বশেষ মন্তব্য নিয়ে একটু অন্য প্রসঙ্গে যাব, যেটি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতায় এসে দেখলাম বিজেপি এলো, এবং যেটি বলা হচ্ছে যে একটা ধারণা ছিল যে তারেক রহমান প্রথমে ভারতে যাবেন, সফরে যাবেন, কিন্তু এখন চীনে যাবেন এরকম কথা শোনা যাচ্ছে। আপনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে আমরা তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, বা চিকেন নেগের কথাও কিন্তু মামুন ভাই বললেন, সব কিছু মিলে যদি রাজনৈতিকভাবে সম্পর্কটা ভালো না থাকে, তাহলে অর্থনৈতিক সম্পর্কটা কি মানে ভালো হতে পারে? মানে তারা আর্থিকভাবে আমাদের সাহায্য করবে, আমরা তাদের সম্পর্ক ঠিক থাকবে, এটা প্রত্যাশা করছি, কিন্তু রাজনৈতিক জায়গাটুকু যদি সঠিক না থাকে সম্পর্কে। দেখুন, ইন্ডিয়া একটা আউটডেটেড ফরেন পলিসি কনসেপ্ট নিয়ে তাদের ফরেন পলিসি পরিচালিত করে। সেই পলিসিটা কি? চাণক্য পলিসি। তো এই চাণক্য পলিসিতে
নেইবারকে তারা ক্লাসিফাই করেছে আইদার এনিমি অর স্লেভস। সো পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, অল দোজ কান্ট্রিজ আর এনিমি। বাংলাদেশের সাথে শেখ হাসিনার সময় এইটা ছিল একটা স্লেভ, কারণ ওদের তো ফ্রেন্ডলি স্টেট নাই। তো এই আউটডেটেড পলিসি নিয়ে ওরা কোনো নেইবারিং কান্ট্রির সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারছে না। উই আর এ সভরেন কান্ট্রি। ওদের যে সৈন্য সংখ্যা আছে তার হাফ অফ দেম আর অলওয়েজ ডিপ্লয়েড অ্যাগেনস্ট পাকিস্তান অ্যান্ড চায়না। তো তার সাথে বর্ডার আছে কার কার? পাকিস্তানের, চায়নার, নেপালের, ভুটান ওদের সেলেব কান্ট্রি। তো সেখানে তো বর্ডারে মিয়ানমারেরও হ্যাঁ আছে। হ্যাঁ বর্ডারে মিয়ানমার আছে, বর্ডারে তো একটা কিলিং হয় না, আমরা তো কোনো খবর পাই না। তো সেই জন্য ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ, মানে আমি আগে অনেক বলছিলাম যে ওরা যদি একজন মারে তাহলে উই শুড কিল টু, তাহলে এই বর্ডার কিলিং থামবে। সেটা কি সমাধান হবে নাকি আরো ধরনের উত্তেজনা পরিস্থিতি উত্তেজনা হলে হবে, তৈরি হবে? উত্তেজনা হলে হবে। বৌবাড়ি এগুলো কেন হয়েছে এত সোজা না। তো সেই জন্য যে পাকিস্তান যে ভাগ হয়ে গেছে সেটা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ইন্ডিয়া। কারণ তাদের বাংলাদেশের বর্ডারেও 3 ডিভিশন ডিপ্লয় করতে হতো, সেটা তো এখন লাগছে না। তো তারা এমনও আওয়ামী লীগের সময় এমন ধারণা দিয়েছে তোমাদের ইউর ডিফেন্স ইজ ইন আওয়ার হ্যান্ড, তোমাদের এই সেনাবাহিনী দরকার নেই, যার জন্য সেনাবাহিনীর উপরের অংশে অনৈতিকতা ঢুকবার সৃষ্টি করেছে। সেখানে শফিউদ্দিন এবং আজিজের মতো সেনাপ্রধান তাদের ইনস্ট্যান্সে হয়েছে। রিসার্চ করে দেখিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে তারা ইন্টারভেন করতো। হু আর ইউ? আমার এটা তো সভরেন্টি থাকে না। তো সভরেন্টি থাকে আপনি বলেন তো এই সভরেন্টি রক্ষা করতে হলে আমাদের যা করা উই হ্যাভ 20 crore পিপল। এবং আমি মনে করি যে জিয়াউর রহমান আবার ওই জায়গায় যায় যে জিয়াউর রহমান যে ডিফেন্স কনসেপ্ট দিয়ে গেছিল পিপলস আর্মি, সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করা উচিত। পিপলস আর্মি যদি নাও হয় 4 সপ্তাহের ভিতরে আপনার এই বাংলাদেশকে ক্যান টার্ন টু বি এ পিপলস আর্মি, জাস্ট 4 সপ্তাহ ট্রেনিং দিয়া, অস্ত্র হাতে দিয়া। সো ইটস নট দ্যাট ইজি। ওদের সাথে মাথা নত করে বা এই শুভেন্দু ফিবেন্দু এইগুলো নিয়ে ভাবার এত সময় নাই। উনি যেটা বলছে রাইট, ওই রেডিক্যাল এবং ইন্ডিয়া কিন্তু এখন ব্যাকওয়ার্ডিং, মানে প্লাঞ্জিং ইনটু দ্য ডার্কনেস। কেন জানেন? ধর্মভিত্তিক রাজনীতি করে কেউ সফল হয় নাই, যেটা ইউরোপ এখন থেকে 100 বছর আগে প্রত্যাখ্যান করেছে, তারা সেইটা এখন চর্চা শুরু করেছে। সো এটা হচ্ছে ক্ষমতা আসার জন্য এটা দেখেন না, মানে কতখানি অন্ধকারের ভিতরে তারা বসবাস করে। গরুর প্রস্রাব খাওয়াকে তারা সেলিব্রেট করে, গোবর গায়ে মাখাটাকে তারা মনে করে একটা রাষ্ট্রীয়ভাবে একটা দল সেটাকে প্রিচ করে। দিস ইজ ডার্কনেস। আর একই ধারে একই সাথে তামিলনাড়ুতে কিন্তু আলো আসছে, হ্যাঁ সেখানে, যার জন্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকলে সরকার ফল করবে, সেই সরকার এমনিতেই ফল করবে। তারা 2টা আর্টিকেল ঢুকাতে চেয়েছিল নেপালের কনস্টিটিউশনে, খেয়াল করেন, রাজতন্ত্র যাওয়ার পরে নেপাল বলেছে আমরা এটা নিব না, যার জন্য তাদের সাপ্লাই চেইন বন্ধ করে দিয়েছিল 6 মাস। তো নেপাল কি মারা গেছে? নেপাল লোক কি আপনি শুনেছেন যে ইন্ডিয়ান সাপ্লাই যায় নাই বলে সেই জন্য ওখানে লোক মারা গেছে? উই শুড বি প্রিপেয়ার টু সাস্টেন হোয়াট এভার উই হ্যাভ। আর একটা দিক বন্ধ হলে আরেক দিকে ওপেন হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি মনে করেন যে একটা অ্যাড দেখছেন না, পেট্রোল পাম্পে পানি নিয়ে বসে আছে, কি মানে ফিউচার যদি কখনো ফুয়েল না থাকে, পেট্রোল পাম্পে ঘোরা যায় পানি খাবে, পানি খেয়ে সে আবার যোগাযোগে আস্তে আস্তে চলতে থাকবে। সো আমাদের যদি ফুয়েল না থাকে, যে ক্রাইসিস আমরা দেখেছি, ইন্ডিয়ার সাপ্লাই না আসলে বাংলাদেশের মানুষ মরে যাবে। উই শুড প্রিপেয়ার লাইক দ্যাট। আমাদের স্বার্থ রক্ষার্থে, জনগণের স্বার্থ রক্ষার্থে যা যা করার, দ্যাট শুড বি আওয়ার ফরেন পলিসি। জি, কিন্তু ঠিক আছে, কিন্তু এক ধরনের রাজনৈতিক রেটোরিক আর হচ্ছে বাস্তবতার মধ্যে পার্থক্য আছে কিনা? আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূসের সময় সরকারের সামনে ইলিশ মাছ দেবো না, কিন্তু ইলিশ পাঠিয়েছি, আম পাঠিয়েছি। তাহলে এটি কি মানে বলার জন্যই বলা, মানে ভারত বিরোধিতা, নাকি আসলে এই ভারতের সাথে প্রকৃত অর্থেই মানে আমরা বিরোধিতা করে আমাদের যে সক্ষমতা তৈরি করতে পারবো? মানে এই প্রশ্নটি কিন্তু আছে। আমার মনে হয় যে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আপনি যদি এই বিষয়ে মন্তব্য না করেন। কোন বিষয়ে? এই বিষয়ে কি মন্তব্য করবেন? নাকি আসলে না, ভারত যেহেতু প্রতিবেশী দেশ, ভারতের সঙ্গে আমাদের মানে অর্থনৈতিক ক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তো লাগবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা যেন একতরফা না হয়, একপাক্ষিক না হয়। একপাক্ষিক হয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থানের কিন্তু এটা ছিল একটা প্রধানতম কারণ। মানে মানুষ এটা ফিল করছিল যে আমরা মানে স্বাধীনভাবে নীতি নির্ধারণ করতে পারছি না, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা ভারতের সঙ্গে। মানে এখন আমরা সেটা কি পারছি কিনা যে স্বাধীনভাবে সম্পর্ক নির্ধারণ করতে? আমরা তো আমেরিকার সাথে চুক্তি করলাম, হ্যাঁ, আমেরিকার
সাথে, যেটা কি স্বাধীন আমেরিকার সঙ্গে কিন্তু অনেক দেশই চুক্তি করেছে, করেছে, কিন্তু কিছু দেশ চুক্তি বাতিলও করেছে, রিভিউ করছে। তো এটা একটা অন্য প্রসঙ্গ। আমেরিকার সঙ্গে অন্য প্রসঙ্গে আমাদের স্বাধীনভাবে যদি আপনার অর্থনৈতিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না রাখেন আপনি, তাহলে আপনার স্বাধীনতার মূল্যটি কোথায়? আমেরিকা কিন্তু মানে ট্রেড রেজিমটাকে একদম এলোমেলো করে দিয়েছে। এটা শুধু বাংলাদেশের সঙ্গে না, সারা পৃথিবীর সঙ্গে। এবং আমেরিকার সঙ্গে এখন মানে চায়না যেভাবে মানে জুঝতে পারে, বাংলাদেশ তো সেভাবে পারবে না। বাংলাদেশের কিছু ঝামেলা আছে, যেমন 18% আমরা আমাদের যে মানে গার্মেন্টস সামগ্রী রপ্তানি করি একক দেশ আমেরিকায়। একক দেশ হিসেবে ইউ হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু ইউ তো অনেকগুলো দেশ মিলে একটা দেশ। তো এইটা আমাদের আছে। আমেরিকা আমাদের মানে সম্ভবত সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী, এই বিষয়টা আছে। আমেরিকার সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা আছে। তো এই বিষয়গুলোকে উপেক্ষা করে আসলে চলা যাবে না। তবে এটা ঠিক যে নির্বাচনের মাত্র 3 দিন আগে কেন এই চুক্তি স্বাক্ষর হলো, এটা তো একটা বড় প্রশ্ন। এবং এখন বলা হচ্ছে যে দুই পক্ষ রাজনীতির তারা নাকি সম্মতি দিয়েছিল। জামায়াত ইসলামী বলেছে তারা সম্মতি দেয়নি। বিএনপি যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে না তাদের সম্মতি ছিল কি ছিল না, তাই না? তো এখন এইটা ইউনূস সরকার না করলেই পারতো, না করা উচিত ছিল। তাদের বলা উচিত ছিল যে আমরা তো কিছুদিন পর থাকছি না, নতুন সরকার আসছে, তোমরা তাদের সঙ্গে কথা বলো, এটা। আর তবে এখানে একটা বিষয় আছে যে ইউনূস সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিরাজ করছেন। এবং এটা কি ওই ডিলেরই অংশ, কিংবা ওই ডিলকে ইজ আউট করার জন্য তাকে রাখা হয়েছে কিনা সেটা তো আমরা জানি না। আসলে নানান কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করা কঠিন। জি জি, ধন্যবাদ। এই বিষয়ে আমরা ভারত প্রশ্নে আমরা বলছি যে আমাদের স্বাধীন অর্থনীতি বা স্বাধীনভাবে আমরা করতে পারবো, কিন্তু আমেরিকার সাথে যে চুক্তিটা করলাম এটা কেউ কেউ বলছেন যেটা সার্বভৌমত্ব বিরোধী একটা চুক্তি। হ্যাঁ, তাহলে মানে কথাটা তো ঠিক থাকলো না। মানে সকল দেশের সাথেই তো আমাদের একটা অবস্থান নিয়েই আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে। মানে আপনি কি মনে করেন? না দেখুন, এটা তো বিএনপি এখানে কনসেন্ট ছিল, বিএনপি তো প্রতিবাদ করে নাই। এবং জামাতের প্রতিবাদটা রেটরিক আমি মনে করি, তারা একটা রাজনৈতিক অবস্থানে গিয়েছে। সো মানে জামাত তো জানে, কিন্তু আমি মনে করি এই চুক্তিটা আমাদের সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে, যে কোনো বৈদেশিক চুক্তি এটা সংসদে উপস্থাপিত হবে। তো সেটা তো হয় নাই। আওয়ামী লীগের সময় ইন্ডিয়ার সাথে 120টা সমঝোতা স্মারক অথবা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটাও কিন্তু আলোচনা করে নাই। সো এই একই জিনিস তো আমরা দেখলাম এই লাস্ট অধিবেশনে। ইউনূস সরকার এসে কিন্তু কোনো চুক্তি বাদও দেয়নি, বাতিলও করেনি। হ্যাঁ, বাতিলও করে। তাহলে সেটা হলো না কেন? বাতিল করার তো কথা ছিল, উচিত ছিল। হ্যাঁ, অনেকগুলো তো বাতিল করা উচিত ছিল। আপনার মিরেশ্বরাইতে 900 একর জমিতে সব তাদের লোক, তাহলে কেন বাতিল হলো না? 5ই আগস্টের পরে এরকম একটি সরকার এলো। একাধিকবার বলেছি যেটা কেন অনেকগুলো বাতিল করা উচিত ছিল, এক পেশে যেগুলো হয়েছে। এখন আমেরিকার সাথে এই চুক্তিটা এক পেশে হয়েছে কিনা অ্যাপারেন্টলি মনে হচ্ছে কিছু জনবিরোধী, রাষ্ট্রবিরোধী কিছু ক্লজ থাকতে পারে। সেই জন্য এটা সংসদে থ্রেডবিয়ার ডিসকাশন হওয়া উচিত ছিল, টু বি মোর ইনফর্মড। তবে বাংলাদেশের ফরেন পলিসি ম্যাটারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সে থাকবেন। ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা যদি আপনি ডিটার করতে চান, তাহলে আমেরিকার সাথে একটা চুক্তি অনেকাংশে ভালো বলে মনে করি, যদি সেটা অ্যাট পার হয়। সেই জন্য এই যে চুক্তিগুলো যেগুলো আলোচনা আসছে, এটা পার্ট বাই পার্ট আসছে এখনও, এটা সংসদে আলোচনা হচ্ছে। এবং জনবিরোধী যদি দেশবিরোধী কিছু থাকে সেটা রিভিউ করার অপশন সবসময় যে কোনো চুক্তিতে অন্তত সংসদীয় কমিটিতে যেতে পারত। এবং যে কোনো চুক্তিতে এই ক্লজ থাকুক বা না থাকুক, দেয়ার ইজ ইমপ্লয়েড ক্লজ, সেটা রিভিউ হতে পারে, সেটা বাতিলও হতে পারে, এমন কিছু না। তো আমেরিকার সাথে জাপানের তো আনলিমিটেড চুক্তি আছে, দক্ষিণ কোরিয়ার সাথে আছে, অনেক দেশ আছে। সেই জন্য এখন আমি জনবিরোধী, এখন ইন্ডিয়ার যে হেজিমনি সেইটাকে কার্ভ করার জন্য আমি মনে করি যে বাংলাদেশে যারা ইনফর্মড জনগণ, যারা সত্যিকার ফরেন পলিসি বোঝে, তারা মনে করে যে আমেরিকার সাথে একটা চুক্তি ইজ বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, যদি সেটা জনবিরোধী না হয়। তো সেইটাই জন্য আমরা আরও এটা দেখতে চাই। এবং আমি আশা রাখবো আগামী সংসদ অধিবেশনে যেন এই চুক্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, সাংবিধানিক ক্লজ অনুযায়ী, সাংবিধানিক যে আইন আছে সেই আইন অনুযায়ী। আমরা একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি। মানে একেবারে সাধারণ মানুষের জনজীবনের যে বাস্তবতা, যে আমাদের যে বাজার দর, সিন্ডিকেশন,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই জায়গাগুলো কি, বেকারত্ব, সেই জায়গাটুকু, সামনে বাজেট, কিন্তু শোনা যাচ্ছে যে বিদ্যুতের দাম বাড়বে, এক ধরনের তেলের সংকট, জ্বালানির সংকটের মধ্যে তো আছেই। মানে কি পরিস্থিতি দেখছেন, যে অর্থনীতিতে কমফোর্ট কি সামনের দিনে আসবে নাকি আরেক ধরনের সংকটের দিকে যাবে? কি না, এই সরকার তো কমফোর্টেবল অবস্থায় অর্থনীতিকে পায়নি, এটা সত্য কথা। আর নতুন ডিসকমফোর্ট যুক্ত হয়েছে বাইরে থেকে, যার জন্য ইউনূস সরকারও দায়ী না, যার জন্য দায়ী হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তারা যদি ইরানে যুদ্ধটা চাপিয়ে না দিত, যেটা রাশিয়ার পক্ষ থেকে এখন বলা হচ্ছে, চায়নার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, এবং ট্রাম্প সাহেবও সম্ভবত এটা এখন ফিল করছেন যে এই যুদ্ধে জড়ানো তার ঠিক হয়নি। নানা রকম মিসক্যালকুলেশন থেকে উনি যুদ্ধে জড়িয়েছিলেন, এখন বেরোতে পারছেন না, এখন উনি চুক্তি চাচ্ছেন, একটা মোটামুটি সম্মানজনক চুক্তি দুই পক্ষের জন্য। তো যাই হোক, একটু আগে আমি হরমুজ প্রণালীর কথা বলছিলাম, হরমুজ দিয়েই কিন্তু খেলাটা মানে বদলে দিয়েছে ইরান মূলত। তো এখন বিষয় হচ্ছে যে হরমুজের কারণে আমরা সাফার করছি, আমাদের তো ওখান থেকে কিন্তু এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা সরকার কিভাবে করছে, কতটা সাফল্যের সাথে করতে পারছে বলে মনে করেন? সরকার চেষ্টা করেছিল জ্বালানির দাম না বাড়াতে, কিন্তু যারা এক্সপার্ট তারা বলেন যে আসলে সরকারের উচিত ছিল দ্রুতই জ্বালানির দামটা অ্যাডজাস্ট করে ফেলা, তাহলে ফিলিং স্টেশনে এই প্রেশারটা পড়তো না। ফিলিং স্টেশনে এখন কিন্তু প্রেশার নাই, কারণ ওই যে ইকোনমিক্সে এক্সপেকটেশন বলে একটা কথা আছে যে দাম বোধহয় বেড়ে যাবে, সুতরাং কিছু স্টোর করি, তাই না? দাম যখন বাড়িয়ে দেওয়া হয়, অ্যাডজাস্ট করা হয়, তখন ওই প্রত্যাশাটা থাকে না যে এটা আর তো বাড়বে না দাম। কিন্তু আরো সংকট তো তৈরি করে, মানে বরঞ্চ ফিলিং স্টেশনে ভিড়টা থাকলো না, কিন্তু অন্য জায়গায় তো পকেটে তার। হ্যাঁ, সেটা তো হচ্ছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, এপ্রিলে 9.4 হয়েছে মূল্যস্ফীতি, এবং কিছু কিছু পণ্যের দাম কিন্তু বেশ উদ্বেগজনক। যেমন ডিমের দাম তো এক মাসে নাকি 40 টাকা বেড়ে গেছে, 140 টাকা ডজন ডিম। ডিম একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পণ্য বলবো আমি, কারণটা হচ্ছে যে ডিম কিন্তু বেকারি শিল্পেও ব্যবহার হয়, এবং বিপুল জনগোষ্ঠী ডিমের উপর নির্ভরশীল, গরিব মানুষ, পুষ্টির প্রধানতম উৎস হয়ে গেছে ডিম। এটা কিন্তু বিফ না, এটা কিন্তু চিকেন না, ইভেন চিকেনের দামও বেড়েছে এই গত ঈদের পরে। চিকেনের দাম 80 টাকা 100 টাকা। পাঙ্গাস মাছ, তেলাপিয়ার গরিবের পুষ্টি বলে আমরা জানি সেটি। পাঙ্গাস মাছের দাম এখনো মোটামুটি নিয়ন্ত্রণে, কিন্তু মাছের দাম বেড়েছে। আর সবজির সংকট আছে বাজারে, কারণ শীতকালীন সবজি বিদায় নিয়েছে, গ্রীষ্মকালীন সবজি আসতে দেরি হচ্ছে, কারণ বৃষ্টি বাদল বেড়ে গেছে। বৃষ্টি বাদলের প্রেসারে কিন্তু বড় ফসলের কিছু ক্ষতি হয়েছে হাওর এলাকায়, বিশেষ করে হাওর এলাকায় 10% বড় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে শোনা যায়। তো বড় ফসলটা মার খেলে আমরা খাদ্য নিরাপত্তার সংকটে একটু পড়ে যেতে পারি, আমাদেরকে চাল ইম্পোর্ট করতে হতে পারে। জি, এখন আমাদের ইম্পোর্ট বেড়ে গেছে হচ্ছে জ্বালানি ইম্পোর্ট বেড়ে গেছে, আর আমাদের ভর্তুকি বেড়ে গেছে। এখন সামনে বাজেট, সেখানে ভর্তুকি ব্যবস্থাপনা একটা জটিল বিষয় হবে। জি, ধন্যবাদ। এই যখন অবস্থা আমরা দেখছি যে পদ্মা ব্যারাজের মতো আর মেগা প্রকল্প হাতে নিল ওই সরকার, যদিও মেগা প্রকল্পকে নিয়ে এই সরকারের প্রধানমন্ত্রী বেশ সমালোচনা মুখর ছিলেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? অর্থনীতির আসলে গতিপথটা কোন দিকে যাচ্ছে? পদ্মা ব্যারেজটা ভালো বলে আমি মনে করি, এবং এটা একটা কাউন্টার রিপ্লাই টু ফারাক্কা ব্যারেজ। এটা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। অ্যাপারেন্টলি আরও একটু স্টাডি প্রয়োজন আছে, নিশ্চয়ই গভর্নমেন্ট স্টাডি করে এই প্রজেক্ট নিয়েছে। আর ইকোনমিক্সে উনি যেটা বলো যে দাম বেড়েছে, দ্রব্যমূল্য, ইতিমধ্যে ফুয়েলের দাম বাড়ানো হয়েছে, এবং ইলেকট্রিসিটি আওয়ামী লীগ 12 বার বাড়াই গেছে ইতিমধ্যে। এখন যে বিল আমি ব্যক্তিগতভাবে এখন থেকে 10 বছর আগে যেখানে আমি 3000-4000 টাকা দিতাম, সেইটা এখন 12,000 টাকা বিল আসে একটা ছোট ফ্ল্যাটে। তো আমি সর্বশেষ কথাটা বলি যে আমাদের দুর্বৃত্তায়ন এই জায়গায় গেছে যে প্রেসিডেন্ট পদে থেকে মিথ্যে কথা বলে এবং অনৈতিকতা। উনি 22 জন নিয়ে এখন গেছে, নাতি নিয়ে উনি চিকিৎসায় গেছে, মিথ্যার আশ্রয় নিয়ে চিকিৎসা, নামকা চিকিৎসা করতে যাই ওখানে বাজার করতেছে। আর হামিদ জাস্ট মানে অবসর নেওয়ার আগে 61 জন নিয়ে সিঙ্গাপুরে গেছিল। এই যদি হয় প্রেসিডেন্টের ক্যারেক্টার, সেই দেশ 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের প্রধান তিনিও কিন্তু তিনি রাজার একটা পুরস্কার নেওয়ার জন্য সদলবলে গিয়েছিলেন, সেকেও তিনি কিন্তু ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। ধন্যবাদ। সকলে কি একই আমরা দৃষ্টান্ত রাখলাম কিনা? ব্যারিস্টার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান মামুন।